নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় তারেক রহমান তিনি কি বাংলাদেশে হিন্দু ভোট ব্যাংক করতে চাইছেন। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনার কারণ কেন, কি কারণ সেই বিষয়টি আগে বলি যে বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন। একটি হচ্ছে বিজন কান্তি সরকার, তিনি বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব, তাকে প্রধানমন্ত্রী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং নৃগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী এই বিষয়ক তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাকে নিয়োগ করেছেন এবং তিনি প্রধানমন্ত্রীকে এই জনগোষ্ঠীর সমস্যা এবং তাদের কি চাহিদা এই বিষয়গুলি সম্পর্কে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেবেন, অবহিত করবেন। এইটা বিজন কান্তি সরকারের বিশেষ কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজকে অর্থাৎ বৃহস্পতিবারই কিন্তু এই সংক্রান্ত সরকারি গেজেট নোটিফিকেশনটি হয়েছে। বৃহস্পতিবার দিনই বাংলাদেশ সচিবালয়ে তারেক রহমান তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা পরিষদ এই দুটি সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে অনেকগুলি বিষয় আলোচনায় এসেছে। একটি তো যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের নিজস্ব কিছু দাবি আছে, অনেক দিনের পুরনো দাবি, তার মধ্যে 8 দফা গুরুত্বপূর্ণ দাবি আছে। তার মধ্যে একটি আছে যে সংখ্যালঘু মন্ত্রণালয় তৈরি করা, সংখ্যালঘু কমিশন তৈরি করা এবং অর্পিত সম্পত্তি আইন সেটিকে কার্যকর করা, এরকম নানান বিষয় আছে। বাংলাদেশ পূজা পরিষদেরও অনেকগুলি দাবি দেওয়া আছে। তার মধ্যে একটি দাবি হচ্ছে যে দুর্গাপুজোর সময় 3 দিন ছুটি, অর্থাৎ অষ্টমী নবমী দশমী এই 3 দিন যাতে ছুটি দেওয়া হয়, সরকারি ছুটি, এইটা প্রধানমন্ত্রীর কাছে এই দাবিও তারা পেশ করেছেন। আলোচনায় চিন্ময় কৃষ্ণ প্রভু অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস, যিনি চট্টগ্রাম কারাগারে গত 1 বছরের বেশি, প্রায় 1 বছর 3 মাস হতে চলল তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন, তার জামিনের প্রসঙ্গ এসেছে, যে বিষয়ে আমরা ওয়ালে একটি আলাদা ভিডিও করেছি। সেখানে আমরা বিস্তারিত বলেছি যে তারেক রহমান কি বলেছেন। তারেক রহমান বলেছেন যে তিনি এই বিষয়টি খোঁজ নেবেন যে কেন এই সাধু জামিন পাচ্ছেন না। ফিরে আসি অন্যান্য প্রসঙ্গগুলি এবং কেন আমি এরকম একটি শিরোনাম করেছি এই ভিডিওর, যে তারেক রহমান কি হিন্দু ভোট ব্যাংক গড়তে চাইছেন। এই যে আজকের দিনটা, এই বৃহস্পতিবার দিনে তিনি দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ একই সঙ্গে করলেন। এখন যে বৈঠকটি হয়েছে, বৈঠকের অনেকটি বর্ণনা আমি যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে সন্ধ্যের পর থেকে আমি একাধিক জনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে নেতৃবৃন্দ যারা এই সংখ্যালঘু সম্প্রদায়গুলির তরফে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারা অত্যন্ত খুশি যে একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা এতটা প্রত্যাশা তাদের ছিল না, যে প্রধানমন্ত্রী এতটা ধৈর্য ধরে আন্তরিকভাবে শুনবেন এবং মুখের ওপরে কোনো কিছুকেই তিনি না বলে দেননি। তিনি বলেছেন যে এই বিষয়গুলি আমাকে আরও একটু আলোচনা করতে হবে, দলের যারা প্রবীণ নেতা আছেন তাদের কথা শুনতে হবে, প্রশাসনের যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে, কিন্তু মুখের ওপরে তিনি কিন্তু কোনো দাবি সম্পর্কে না শব্দটি উচ্চারণ করেননি। এইটা নেতৃবৃন্দ, আমি অনেকের সঙ্গে কথার প্রেক্ষিতে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটা ছিল তার অ্যাটিটিউড, যে তিনি কোনো বিষয়কে মুখের ওপর না করে দেননি বা কোনো কটূক্তি করেননি। একটু হালকা টিপ্পনি তিনি করেছেন, সেটাও বলি। সেটি হচ্ছে যে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষস্থানীয় সামনের সারির নেতা, তিনি ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে এটা বলেন যে বিগত আওয়ামী লীগ সরকার তারা অর্পিত সম্পত্তি হস্তান্তর যে আইন, সেই আইন তারা করেছিল, কিন্তু সেই আইন তারা বাস্তবায়ন করেনি। তার ফলে হিন্দু সম্প্রদায়ের হাতছাড়া জমি জায়গা সম্পদ সেগুলি তারা
ফেরত পাননি, সংখ্যালঘুদের হাতছাড়া জমি জায়গা সেগুলি তারা ফেরত পাচ্ছেন না। তারা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন যে প্রধানমন্ত্রী যদি এই বিষয়টি দেখেন, সেই নেতা কাজল দেবনাথ তিনি প্রধানমন্ত্রীকে বারে বারেই বলেন যে আপনি যদি অনুগ্রহ করে এই আইনটিকে কার্যকর করার চেষ্টা করেন তাহলে খুব ভালো হয়। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার এই আইনটি করেছিল, কিন্তু তারা আইনটি বাস্তবায়ন করেনি। জবাবে তারেক রহমান মুচকি হেসে শুধু বলেছেন যে কি করে তারা করবে, আওয়ামী লীগ কি করে করবে, তার কারণ জমি জায়গা সম্পদগুলি তো তারাই দখল করেছে, তাদেরই দখলে আছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এই অর্পিত সম্পত্তি, সংখ্যালঘুদের সম্পত্তি, এই অর্পিত সম্পত্তি আওয়ামী লীগ নেতাদের দখলে রয়েছে। এইটা তিনি হালকা টিপ্পনি এইটুকু তিনি শুধু করেছেন। একজন রাজনীতিবিদ হিসেবে, একটি দলের চেয়ারম্যান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে এইটুকু তো তিনি করতেই পারেন তার বিরোধী দল সম্পর্কে, এইটুকুই। বাকি যেটা আলোচনা বা বৈঠকের যে আবহ, সেই আবহ সম্পর্কে বলা হচ্ছে যে অত্যন্ত শান্ত পরিবেশে তিনি খুব মনোযোগ দিয়ে প্রতিটি দাবির কথা শুনেছেন, এবং এই যে 3 দিন পুজোয় ছুটি দেওয়ার বিষয়টি, এটিও তিনি বলেছেন যে আমি এটা নিয়ে আলোচনা করব, খোঁজ খবর নেব। বাংলাদেশে সরকারিভাবে ছুটি পুজোতে 1 দিন, শুধু ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার, তারা 2 দিনের ছুটি মঞ্জুর করেছিল, যদিও সেটি ছিল একটা সাময়িক এক্সিকিউটিভ অর্ডার, অর্থাৎ তাৎক্ষণিক ওই বছরের জন্যে। কিন্তু এটা প্রতি বছর এইভাবে ছুটি হবে, 2 দিন ছুটি হবে এমনটি নয়। হিন্দু নেতারা, সংখ্যালঘু নেতারা প্রধানমন্ত্রীর কাছে এই নিশ্চয়তা দাবি করেন যে এটাকে একটা স্থায়ী রূপ দেওয়া হোক, যে বাংলাদেশে দুর্গাপুজোতে 3 দিন সরকারি ছুটি থাকবে, এবং সরকার যদি ছুটি দেয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলিও সেইটা অনুসরণ করবে। তারেক রহমান জবাবে বলেছেন যে এটা নিয়ে আমাকে কথাবার্তা বলতে হবে, আমার দলের সঙ্গে আলোচনার বিষয় আছে, প্রশাসনের সঙ্গে আলোচনা করতে হবে, কারণ ছুটি কিভাবে দেওয়া যায়, তার কারণ এটাও ঘটনা যে অনেক ছুটি তো সরকারকে দিতে হয়। তার ফলে তিনি এই দাবিটা কিন্তু উড়িয়ে দেননি, কিন্তু তিনি বলেছেন যে আমি এটা নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গগুলো এসেছিল সংখ্যালঘু মন্ত্রণালয়। তিনি যেহেতু নতুন দায়িত্ব নিয়েছেন এবং দীর্ঘ 17 বছর তিনি দেশে ছিলেন না, স্বভাবতই তিনি এই দাবিগুলো কেন সংখ্যালঘু সম্প্রদায় করছেন সেগুলি সম্পর্কেও তিনি জানতে চান, বা আলাদা মন্ত্রণালয় কেন তারা দাবি করছেন, কেন তারা সংখ্যালঘু সুরক্ষা কমিশন দাবি করছেন, এই সবগুলি বিষয়ে তিনি জানতে চান। অন্তর্বর্তী সরকারের সময়তে একটি বিষয়ে খুব জোরালোভাবে এসেছিল যে বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপরে অনেক রকম আক্রমণ, নিপীড়ন, নির্যাতনের ঘটনা ঘটেছে, হত্যা হয়েছে এবং খুব নৃশংসভাবে হত্যা হয়েছে, নারীদের সম্ভ্রম লুট হয়েছে, এই রকম নানান ঘটনা কিন্তু ঘটেছে এই অন্তর্বর্তী সরকারের 18-19 মাস। এই সময়তে ভারত সরকারের তরফেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একাধিকবার এই ব্যাপারে সরকারের অসন্তোষ ব্যক্ত করা হয় যে সংখ্যালঘুদের যেন তারা সুরক্ষা দেয়। এই এটি মানে আলোচনায় আসে, এবং দ্বিপাক্ষিক আলোচনাতেও এই প্রসঙ্গগুলি ওঠে। নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি যখন প্রথম মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান, অর্থাৎ 8 আগস্ট 2024 তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে প্রথম ফোনটি নরেন্দ্র মোদীর তরফেই গিয়েছিল। সেই টেলিফোনেও কিন্তু তিনি আশা ব্যক্ত করেছিলেন যে বাংলাদেশে চলমান যে হিংসা সংখ্যালঘুদের ওপরে, সেটা নিয়ন্ত্রণ করার ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ অন্তর্বর্তী সরকার করবে। কিন্তু পরবর্তীকালে ভারত সরকারের তরফে এটাই বুঝিয়ে দেওয়া হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের মানে পদক্ষেপে সরকার, ভারত সন্তুষ্ট নয়। তার কারণ অন্তর্বর্তী সরকার কখনোই সংখ্যালঘুদের ওপর নিপীড়ন হচ্ছে এটা তারা মানতে চায়নি। তারা বলেছে যে এগুলি সবই রাজনৈতিক হিংসা। সংখ্যালঘুদের সিংহভাগ আওয়ামী লীগের সমর্থক, তারা আওয়ামী লীগকে ভোট দিত, ফলে আওয়ামী লীগের ওপর রাগ থেকে সংখ্যালঘুদের ওপরেও কিছু কিছু রাজনৈতিক আক্রমণ হচ্ছে, এগুলো সাম্প্রদায়িক নয়। 1-2টি ঘটনাকে তারা সাম্প্রদায়িক বলে স্বীকার করেছিল, কিন্তু অধিকাংশ ঘটনাকে মানেনি। ঘটনাগুলো কি, সব ঘটনা এখন কতগুলি ঘটেছিল এই 19 মাসে সবটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু এটুকু বলা যায় যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা
4 আগস্ট থেকে 15 আগস্ট 2024 শুধু এই সময়ের মধ্যে 2000টির বেশি আক্রমণের ঘটনা ঘটে হিন্দু সম্প্রদায়ের ওপর, এবং কতগুলি ক্ষেত্রে বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ওপরে হয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপরে হয়েছে। এই হিসেব তারা পেশ করেছিলেন, যেটা তৎকালীন সরকার মানতে চায়নি। আজকে তারেক রহমান বলেছেন যে এই যে ঘটনাগুলি, এগুলি যাতে ন্যায় বিচার হয়, অর্থাৎ মামলা যেগুলি হয়েছে সেগুলির যাতে দ্রুত তদন্ত হয়, এই বিষয়গুলি তিনি দেখবেন। এইটুকু তিনি কথা দিয়েছেন যে এগুলি তিনি দেখবেন, তার কারণ এগুলি সবই চলমান মামলা, তদন্ত চলমান। ফলে তিনি তার অফিসার যারা উপস্থিত ছিলেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও উপস্থিত ছিলেন। এবং আপনাদের হয়তো মনে থাকবে যে নির্বাচনের আগেও তারেক রহমান তার চেয়ারম্যান হিসেবে, বিএনপির চেয়ারম্যান হিসেবে তার যে দপ্তর, সেই দপ্তরেও কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ডেকে কথা বলেছিলেন। এবং আজকে এই বৈঠকটি হয়েছে সচিবালয়ে, সেখানেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তো সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে বক্তব্য তিনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আবার আজকেই বিজনকান্তি সরকারের যে মানে নিয়োগ, বিজনকান্তি সরকার বাংলাদেশে একজন অত্যন্ত সজ্জন আমলা, তিনি যখন সরকারে ছিলেন অত্যন্ত দক্ষ, সজ্জন, পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন মানুষ বাংলাদেশে। এবং তার একটি বিশেষ দিক হচ্ছে যে বাংলাদেশে এটা ঠিক যে আওয়ামী লীগের সঙ্গে সংখ্যালঘুদের এবং হিন্দুদের একটা সিংহভাগের খুব সখ্য, এবং যারা সমাজে একটু নেতৃস্থানীয় বা গুরুত্বপূর্ণ পদে অবস্থান করেন তাদেরও একটা বড় অংশই কিন্তু আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের ছত্রছায়াতেই তারা থাকছিলেন। বিজনকান্তি সরকার সেখানে একজন ব্যতিক্রমী ব্যক্তি ছিলেন। তিনি প্রশাসনে যখন ছিলেন তখনও সকলেই জানতেন যে তিনি বিএনপির সমর্থক, অর্থাৎ তিনি মনে প্রাণে বিএনপির রাজনীতিকে সমর্থন করেন। তারেক রহমান হয়তো এই কারণেও তাকে বেছে নিয়েছেন। কিন্তু এই প্রথম কিন্তু বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রীর একজন সহকারী নিয়োগ করা হলো, যার কাজ হবে সংখ্যালঘুদের সমস্যাগুলি, সংখ্যালঘু অ্যাফেয়ার্স দেখা, অর্থাৎ মাইনরিটি অ্যাফেয়ার্স দেখা, সংখ্যালঘু বিষয়ক মানে যে কোনো ইস্যু সেগুলি তিনি প্রধানমন্ত্রীকে তার নজরে আনবেন, পরামর্শ দেবেন। এইটা বিজনকান্তি সরকারের কাজ। আমি যা কথাবার্তা বলেছি, বাংলাদেশের কয়েকজন সাংবাদিক, প্রবীণ সাংবাদিকের সঙ্গেও কথা হচ্ছিল, তারাও বলছিলেন যে এই চয়েসটা একেবারে সঠিক, তার কারণ তিনি একজন দক্ষ আমলা ছিলেন এবং তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে এই সহকারী মানে সহায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রথম বাংলাদেশে প্রধানমন্ত্রীর দপ্তরে একজন এইরকম বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যিনি সংখ্যালঘু বিষয়ে দেখবেন। এখন আমি ফিরে যাই যে তারেক রহমান কি হিন্দু ভোট ব্যাংক গড়তে চাইছেন কিনা। আমি বাংলাদেশে নির্বাচন কভার করতে গিয়েছিলাম, তো ঢাকাতেই মূলত আমি কভার করেছি এবং আমার অনেক ভিডিও আমি ঢাকা থেকে করেছিলাম। তার মধ্যে একটি ছিল যে ঢাকার হিন্দু মহল্লা ঢেলে বিএনপিকে বা ধানের শীষে ভোট দিল। সেটি হচ্ছে যে পুরান ঢাকায় শাখারি বাজার এলাকা, সেখানে আমি গিয়ে দেখেছিলাম যে হিন্দুরা প্রকাশ্যে ক্যামেরার সামনেও বলছেন যে তারা বিএনপিকে ভোট দিচ্ছেন, ধানের শীষে ভোট দিচ্ছেন। কেন দিচ্ছেন না? আওয়ামী লীগ নেই, তারা জামায়াতে ইসলামীকে আটকাতে চান, ফলে তারা মানে নিঃসংকোচে নির্দ্বিধায় বিএনপিকে বেছে নিয়েছেন। এবং বিএনপির যে বিপুল জয়, অর্থাৎ 208টি আসন এবং প্রায় 50% বেশি ভোট, এই সবটাই কিন্তু সম্ভব হয়েছে এন ব্লক সংখ্যালঘুরা বিএনপিকে ভোট দিয়েছে। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে ছিল না, তাদের সংখ্যালঘুদের কাছে বড় বিপদ বলে তারা মনে করেন যে জামায়াতে ইসলামী তারা যদি অনেক বেশি শক্তি নিয়ে সংসদে আসে বা তারা যদি বাই চান্স সরকার গড়ে ফেলে, তাহলে হিন্দু সম্প্রদায়ের জন্য বা সংখ্যালঘুদের জন্য সেটা একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। এই আতঙ্ক থেকেও বিএনপিকে তারা সমর্থন দিয়েছেন। এখন এটা কিন্তু একটা তাৎক্ষণিক পরিস্থিতি, এটা একটা তাৎক্ষণিক পরিস্থিতি, বিশেষ পরিস্থিতি। আওয়ামী লীগ নেই, জামায়াতে ইসলামীকে আটকাতে হবে, অতএব বিএনপিকে বেছে নাও। তার মানে এখানে গোটা জিনিসটা একেবারে তাৎক্ষণিক একটা বাস্তব পরিস্থিতির কারণে। এখন তারেক রহমান হয়তো চাইছেন যে এই যে ভোট তিনি পেয়েছেন, এই ভোটের একটা
স্থায়ী মানে আস্থা সংখ্যালঘুদের কাছ থেকে বিএনপির প্রতি নেওয়া, অর্থাৎ সংখ্যালঘুদের খুশি করা এবং তাতে যাতে তারা আগামী নির্বাচনগুলিতেও বিএনপির পাশে থাকে। সবাই জানেন যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এরপরে স্থানীয় সরকার নির্বাচনগুলি আছে, সেখানেও তো এই একই ভোটের অঙ্ক, এবং স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু দলীয় প্রতীকে ভোট হয় না, ফলে আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন তারা কিন্তু এই নির্বাচনে অংশ নেবেন। এবং শেখ হাসিনা তিনি ভার্চুয়াল বৈঠকে ইতিমধ্যে সেই সিদ্ধান্ত ঘোষণাও করে দিয়েছেন যে এর পরে যত নির্বাচন হবে সব নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে। বলাই বাহুল্য যে সেখানে দলীয় প্রতীক দলের নামে ভোটটা হবে না, এটা বাংলাদেশের বিশেষ আইনি যেটা ভারতে সম্পূর্ণ ভিন্ন। ভারতে পঞ্চায়েত পুরসভার ভোটেও কিন্তু দলীয় প্রতীকে ভোট হয়, দলের নামে ভোট হয়, কিন্তু বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলিতে দলীয় প্রতীকে হয় না। ফলে আওয়ামী লীগ এই ময়দানে থাকবে। সভাপতি হয়তো তারেক রহমান এটা ভাবছেন যে সমর্থনটা হিন্দুরা তাকে জাতীয় সংসদ নির্বাচনে দিয়েছে সেটা যাতে আগামী দিনে তাদের সঙ্গে থাকে। তার ফলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই 1.5 মাসের মাথাতেই বলা চলে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বসলেন, তাদের কথা শুনলেন। আমাকে একাধিক নেতা বলেছেন যে খুব আন্তরিকভাবে তিনি শুনেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ খুব পজিটিভ ছিল, তার মানে বক্তব্য খুব শব্দচয়নে তিনি খুব ইতিবাচক ছিলেন, তিনি কোনো বিরক্তি প্রকাশ করেননি, তিনি প্রতিটি কথা শুনেছেন। এবং আবার তিনি এমনও নয় যে খুব মানে বলা চলে যে একেবারে বিগলিত হয়ে সঙ্গে সঙ্গে বলেছেন যে হ্যাঁ এই তো আমি করে দেব, এটা তো আমরা করবই, এরকম কথাও কিন্তু তিনি বলেননি। অর্থাৎ তিনি এমন কিছু বলেননি যেটা আগামী দিনে আবার তাকে আক্রমণ করা যায় যে আপনি তো কথা দিয়েছিলেন। তিনি প্রতিটি বিষয়ে বলেছেন যে আমাকে খোঁজ খবর নিতে হবে, কারণ আমি তো অনেক দিন ছিলাম না, ফলে আমি বুঝেনি, আমি আপনাদের। কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তারা বলছেন যে তাদের দাবি দাওয়াগুলি যে তারা পেশ করতে পেরেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী যে খুব আন্তরিকভাবে ধৈর্য ধরে গোটা বিষয়টি শুনেছেন, এটা তাদের খুব ভালো লেগেছে। এটা তাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা। কেউ কেউ বলছেন যে এটা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা। তো আমার যেটা মনে হয়, এবং আমার যে বন্ধু বান্ধব যারা বাংলাদেশে আছেন, সাংবাদিক বন্ধু এবং আরও পরিচিত সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, তারা অনেকেই মনে করছেন যে তারেক রহমান এবং বিএনপি নেতৃত্ব তারা মনে করছেন যে এই যে একটা বিশেষ পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, এই সাপোর্টটা যেন পাকাপাকিভাবে ধানের শীষের জন্য থাকে, তারেক রহমানের পাশে থাকে, বিএনপির পাশে থাকে, তারই একটা চেষ্টা শুরু হলো। যে কারণে আজকে একই দিন মানে বৃহস্পতিবার একই দিনে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রী করলেন। সংক্ষেপে আবার বলি, সংখ্যালঘু সম্প্রদায়ের দুটি সংগঠনের সঙ্গে তাদের বক্তব্য শুনেছেন, দাবি দাওয়া শুনেছেন, আর বিজন কান্তি সরকার তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে, যিনি দেখবেন হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ধর্মীয় সম্প্রদায় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের সমস্যা, তাদের দাবি দাওয়া, এই বিষয়গুলি সম্পর্কে তিনি প্রধানমন্ত্রীকে সহায়তা করবেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।